আরে এসেছে মৌসুম বসন্তের, এসেছে মৌসুম বসন্তের, কাঁটারা যাও তেনালির কাছে, ফুলেরা এসো আমার পাশে। এসেছে মৌসুম বসন্তের, এসেছে মৌসুম বসন্তের, এসেছে মৌসুম বসন্তের। তার মানে ষষ্ঠ দিনে হবে জরিমানার বিচার। হ্যাঁ, 3 দিনের মধ্যে আমাকে নাম দিতে হবে, আর ঠিক তার 2 দিন পরেই সালিশি বসবে। কিন্তু তুমি কেন জানতে চাইছো? এমন হতে পারে যে রাজগুরু আর তার বন্ধু কোনো ষড়যন্ত্র করবে। কি ধরনের বদমাশি? বেশি জরিমানা লাগানোর। ওরা তো চাইবেই। তুমি এসব নিয়ে ভেবো না। তা বলো, কি রান্না করছো? ডাল ভাত বানাচ্ছি। বাহ, বেশ বেশ, সাথে একটু ভাত বেশি করে বানিও, ভীষণ খিদে পেয়েছে। আচ্ছা, আর কিছুক্ষণের মধ্যেই খেতে দিয়ে দিচ্ছি। ঠিক আছে। এবার সালিশির খোঁজ করতে হবে, জরিমানা তো হবেই। এবারে শুধু এটাই চেষ্টা করতে হবে যাতে রাজগুরুর অভিসন্ধি না খাটে। ভাবছি যে সালিশি কাকে বানাই। সভার কাউকে তো বানানো যাবে না, সেখানে প্রত্যেকেই এই রাজগুরু, রক্ষামন্ত্রী আর ওই কোষাধ্যক্ষের হাতের মুঠোয়। কোনো আত্মীয় বা বন্ধুকেও বানাতে পারবো না, কারণ তখন তার উপর পক্ষপাতিত্বের অভিযোগ উঠবে। তাহলে সালিশি কাকে বানায় যে জরিমানা কম করবে আর পাশাপাশি আমার উপরেও যাতে অভিযোগ না থাকে? একটা কাজ করি, আগামী 2 দিন সালিশিদের খোঁজার কাজটাই করি, এটাই ঠিক হবে। আমি শুধু এটাই ভাবছি যে তেনালিরাম প্রতিনিধি হিসাবে কাকে ঠিক করবে, কারণ সভা থেকে তো সে কাউকে ঠিক করেনি। হ্যাঁ, আর কাল সকালে তাদেরকে বসতেই হবে। কোষাধ্যক্ষ মহাশয়, আপনার মহামন্ত্রীর সাথে এই ব্যাপারে কোনো কথা হয়নি? হয়েছিল, আমি এমনি এমনি জিজ্ঞাসা করেছিলাম যে তেনালিরাম কি সালিশিদের নাম দিয়ে দিয়েছে। ওরা বলল হ্যাঁ, ব্যাস। আগে আমি জিজ্ঞাসাও করিনি আর তারাও কিছু বলেনি। আমার মনে হয় সে তার ভরসা করার মতন কোনো নাগরিককে খুঁজে নিয়েছে। যদি এটা জানা যায় যে প্রতিনিধি তার চেনা জানার মধ্যে কেউ, আর যদি তাকে সে কিছু স্বর্ণমুদ্রা দিয়ে ছেড়ে দেয়, তাহলে আমি সেই পঞ্চায়েত বন্ধ করেই ছাড়ব। হ্যাঁ, সেটা তো তাদের নথিপত্র থেকেই বোঝা যাবে। এটা মনে রাখবেন রক্ষামন্ত্রী মহাশয়, প্রতিনিধিদের দলিল যাতে সবাই দেখতে পারে। তার মানে তারা যে সলা পরামর্শ করবে তা যেন উচ্চস্বরেই করে, তাই তো? আরে এসব নিয়ে আপনি চিন্তা করবেন না। ঠিক আছে, ঠিক আছে। বাইরে অন্ধকার তো হয়ে গেল, এবার তোমার মৌনব্রত কখন ভাঙবে? মাগাম্মা, আমার শুধু মুখ বন্ধ ছিল, চোখ আর কান কিন্তু খোলাই ছিল। আরে হ্যাঁ, গোপাল এসেছিল। হ্যাঁ, আমি জানি। হ্যাঁ গো, আমি জানি, তুমি দেখেওছো আর শুনেওছো। আমি ভেবেছিলাম কোনো দরকারি কথা হবে, হয়তো তোমার সালিশিদের ব্যাপারে। কোনো ব্যাপার নয়, সে কিছুক্ষণের মধ্যেই আবার আসবে। আচ্ছা, তুমি মৌনব্রতকে এত গুরুত্ব দাও কেন? সেটা এই কারণেই, যখন কোনো ব্যক্তি তার একটি ইন্দ্রিয় ব্যবহার করা বন্ধ করে দেয়, তখন অন্য ইন্দ্রিয় আরো তীক্ষ্ণ আর ওই সংবেদনশীল হয়ে ওঠে। তাহলে তুমি এই রহস্য মামা রাজগুরুকে বলে দাও না কেন?
তাহলে উনি তোমার প্রতি আরও সংবেদনশীল হয়ে উঠবেন আর সব ঝগড়া বিবাদ মিটে যাবে। আরে না না, সে সংবেদনশীল হওয়ার পরিবর্তে আরো সক্রিয় হয়ে উঠবে। পাঁচজনকে আমার আদাব। নমস্কার। দেখুন, আপনাদের না আমি জানি, আর না সম্ভবত এই সমস্ত দরবারিরা। আর না মহারাজ। আমাকে তেনালিরাম বাবু আপনাদের নাম আর ঠিকানা একটা কাগজে লিখে দিয়েছিলেন। আমি ওইভাবেই লেখাগুলোকে আমার সহকারীকে দিয়ে দিয়েছি। হ্যাঁ। আপনি কি জানেন যে আপনাকে কেন ডাকা হয়েছে? আগে আমাদের কিছু সমস্যার সমাধান করতে হবে। জি, ব্যাপারটা এই যে তেনালিরাম বাবু গত বছর নিজের মজুদ ছুটির থেকে 40 দিন বেশি ছুটি নিয়েছেন। আমাদের আইন অনুসারে ইনাকে জরিমানা দিতে হবে। এবার জরিমানা কত হবে সেটা ধার্য করার জন্যই আপনাকে ডাকা হয়েছে। এবার আপনি বিচার করুন। আপনার বিচার সবাই মেনে নেবে। জরিমানা সোনার মোহর দিয়ে নেওয়া হবে। আমার মনে হয় তেনালিরাম মহাশয়কে জিজ্ঞাসা করা হোক যে উনি ছুটি কেন নিয়েছিলেন। হ্যাঁ, তখনই ইনার মানসিকতা আর উনার কতটা ভুল সেটা বোঝা যাবে। আরে তেনালিরাম মহাশয়, আপনি এত বেশি ছুটি কেন নিয়েছিলেন? মহোদয়, আমি একজন ধার্মিক মানুষ। আমি ভগবানকে অনেক বিশ্বাস করি। এটা তো খুব ভালো কথা। আপনি তো খুব ভালো মানুষ। আর ঠিক এই জন্যেই আমি পুজো পাঠ ব্রত এসব পালন করি, আর ওই তীর্থ করতেও যাই মহোদয়। আর এই 40 দিন আমি তীর্থ করতে গিয়েছিলাম। কোন কোন তীর্থস্থানে গেছিলেন? আমি বৈষ্ণোদেবীর মন্দিরে গিয়েছিলাম। বাহ, সিংহবাহিনী মায়ের মন্দিরে গিয়েছিলেন? বাহ, আমি অনেক বছর ধরে ভাবছিলাম, কিন্তু যেতেই পারিনি। আর কোথায় কোথায় গেছিলেন? আর ওই হরিদ্বার গিয়েছিলাম। বাহ, বলো গঙ্গা মায়ের জয়। আর কোথায় কোথায় গেছিলেন তেনালিরাম মহাশয়? প্রয়াগরাজ। বলো জয় গঙ্গা সরস্বতী মাতা। ভাই, আপনি তো অনেক পুণ্য করে নিয়েছেন। আগে হ্যাঁ, কিন্তু নিয়ম অমান্য করেছেন, শাস্তি তো পাবেনই। হ্যাঁ ভাই, এটা তো দিতেই হবে। কিন্তু কতটা মোহরে জরিমানা করা যায়? 50 সোনার মোহরে। আরে, উনি কি জুয়া খেলেছেন নাকি যে এত বেশি জরিমানা ধরা হচ্ছে? উনি তো তীর্থযাত্রায় গেছিলেন। 25টি সোনার মোহর ঠিক থাকবে। 25টা সোনার মোহর? আরে ভাই, আপনি কখনো দেখেছেন? কাজ করে গুছোতে পুরো জীবন কেটে যাবে। 10টা সোনার মোহর ঠিক হবে। 10টি সোনার মোহর দিয়ে কত বস্তা গম আসবে আপনি কি জানেন? 700 বস্তা। পুরো বছরের খাওয়ার হয়ে যাবে এনার। উনি সংসারী মানুষ। ওর বছরের খাওয়ার খরচা যদি জরিপানাতেই চলে যায় তো খাবে কি? হ্যাঁ, এমন করা যায় যে 5টি সোনার মোহরের জরিমানা ঠিক হবে। হ্যাঁ হ্যাঁ, এটাই ঠিক হবে। আমি আপনাদের এই সিদ্ধান্ত মেনে নিচ্ছি।
এই নিন আমার জরিমানা। ধন্যবাদ, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বলুন, এমন কি হয়ে গেল যে সভা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা মহলে চলে এলেন? মহারাজ, আমি কিছু বলার অনুমতি চাইছিলাম। হ্যাঁ হ্যাঁ বলুন, যেটাই বলতে চান নির্ভয়ে বলুন। মহারাজ, সালিসীদের এই সিদ্ধান্ত আপনার কেমন লাগলো? আপনার যেটা বলার সেটা বলুন। আপনি আমার দৃষ্টিকোণ কেন জানতে চাইছেন? মহারাজ, আমার বলার অর্থ ছিল যে এত কম জরিমানা খুব আজব লাগে। মহারাজ, এই ব্যাপারে আমিও কিছু বলতে চাই। আপনার যেটা বলার সেটা বলে ফেলুন। মহারাজ, আমার মনে হয়, আমি এটা নিশ্চিত মহারাজ, এই প্রতিনিধিদের কেনা হয়েছে। মহারাজ, আমিও ঠিক এটাই বলতে চাইছিলাম। মহারাজ, খুব অদ্ভুত তো লাগছেই। এত বড় পদাধিকারীর জন্যে জরিমানা শুধু একটা স্বর্ণ মুদ্রা? মহারাজ, খুব পক্ষপাতে ভরা মনে হচ্ছে। ন্যায়ের দেবতারাই যদি পক্ষপাতিত্ব করে তাহলে এর থেকে বড় অন্যায় কিছু হতে পারে না। কিন্তু এখান থেকে কিভাবে প্রমাণ করা যায় যে ন্যায়ের দেবতারা পক্ষপাতিত্ব করেছে? মহারাজ, সেই প্রতিনিধিদের কাল আবার রাজসভাতে ডেকে পাঠান আর তাদের কিছু জিনিস জিজ্ঞাসা করা হোক, যাতে এটাও পরিষ্কার হয়ে যায় যে প্রতিনিধিদের নির্বাচন তেনালিরাম মহাশয় কিভাবে করেছেন। আর তেনালিরাম মশাই সেই সালিসীদের কবে থেকে চেনেন, এগুলো সেই সব প্রশ্ন যেগুলো জানা অত্যন্ত প্রয়োজন। আমি বুঝতে পারছি যে আপনি কি বলতে চাইছেন। রাজদরবারে অন্যায় হওয়া বা পঞ্চদের পক্ষপাতিত্ব করা ঘোর অন্যায়। যদি এটা প্রমাণ হয়ে যায় যে আপনারা যা বলছেন তা সত্যি, তাহলে আমি তেনালিরাম আর ওই 5 জনকে কঠোর শাস্তি দেব। আমি এখনই মহামন্ত্রী মশাইকে হুকুম পাঠাচ্ছি যে কালকেই যেন সেই 5 জনকে আবার রাজসভায় নিয়ে আসা হোক। এটা তো খুবই ভালো সিদ্ধান্ত হলো। পুরো 2 মাস তীর্থযাত্রা করবে আর মাত্র 1টি স্বর্ণ মুদ্রার বিনিময়ে। কি গো, এবার কি সমস্যা? হ্যাঁ, এই মুহূর্তে আর কোনো সমস্যা নেই, কিন্তু যাত্রা তো আগামী বছরও হতে পারে। কেন? একবারে একটা ভুল, অনিয়মিত অনুপস্থিতির জন্য একটা স্বর্ণ মুদ্রা তো হয়ে গেল। আরে এত সহজে এই জরিমানা সেই 3 বাঁদরের হজম হবে না। কেন? কি করবে ওরা? যেখানে কাল কি হবে তার কোনো ঠিক নেই, তখন ওই আগামী বছর কি হবে তা দেখা যাবে। এবার আপনি মন দিয়ে ভাবুন, যদি আমরা এটা প্রমাণ করে দিতে পারি যে তেনালিরামের সাথে সেই প্রতিনিধিদের আগের থেকেই পরিচিত আছে, তাহলে আমাদের কাজ অনেক সোজা হয়ে যাবে। একদম। নিজের চেনাশোনা লোকেদের নিজেরই মামলায় সালিসি হিসেবে নিযুক্ত করানো দণ্ডনীয় অপরাধ। যদি আমরা এটা প্রমাণ করে দিই তাহলে পরে এই অভিযোগ দিতে কোনো অসুবিধা নেই যে এই প্রতিনিধিদের কোনো লোভ দেখানো হয়েছে। কিন্তু একটা বিশেষ ব্যাপার সম্পর্কেও আমাদেরকে জানতে হবে, যেটা হলো যে এই তেনালি সম্পূর্ণ বিজয়নগরের মধ্যে থেকে এই 5 জনকেই কেন আর কিভাবে খুঁজে বের করলো। আর যখন তেনালি নিজের জরিমানা নির্ধারণ করার জন্য প্রতিনিধি নিজে নির্বাচিত করার দাবি আদায় করেছিল, তখনও কি এরাই তার মাথায় ছিল? মানে এমনও হয়তো যে অপরাধ করার আগেই বাঁচার রাস্তা তৈরি করেছিল। ফাঁদে ফেলতে হবে না সেই প্রতিনিধিদের। হ্যাঁ, সেরকম জ্ঞানীগুণী তো মনে হয় না। এমনিতেই তারা মজদুর গোষ্ঠীরই লোক,
আমার মতে যদি আমরা পর পর প্রশ্ন করি তাহলে তাড়াহুড়োয় তারা সত্যিই বলে দেবে। তাই না? হ্যাঁ, আমাদের তাদের সম্পর্কে সব কিছু জানতে হবে। কোথায় থাকেন, কি করেন, এর আগে কোথায় থাকতেন, কি করতেন। তেনালিরামকে কবে থেকে চেনে, প্রথম কবে পরিচয় হয়, কি কাজ করত? হ্যাঁ, তারা কোন জাতের, কোন গ্রামের। তার মানে মোদ্দা কথা হলো তাদেরকে এত প্রশ্ন করো যাতে কোথাও না কোথাও সেই সালিশিদের কারো সম্পর্ক তেনালিরামের সাথে বের হয়েই আসে। কোন মূল্যে কে টেনেছে তাদের রাস, তবে কি করব বংশার্থের গ্রাস। রাজগুরু সব করবে উন্মোচন, মুখপাত্রদের বিরুদ্ধে গর্জন। কেন বেছে নিল তেনালি মুখপাত্রদের, কেন বেছে নিল তেনালি মুখপাত্রদের? মুখপাত্ররা করল কোন চক্রান্ত, নাকি তাদের প্রধানের সবটাই ভ্রান্ত? কোন মূল্যে কে টেনেছে তাদের রাস, তবে কি? আমি আবারও আপনাদের এই 5 জনকে আমার রাজসভায় আসবার জন্য কষ্ট দিয়েছি, এর জন্য আমি দুঃখিত। মহারাজ, এই কারণে আপনার দর্শন দ্বিতীয়বার হয়ে গেল। এটা তো আমাদের সৌভাগ্য মহারাজ। দেখুন, আপনারা গতকাল যে নির্ণয়টা শুনিয়েছেন সেটা নিয়ে আমার কিছু দরবারীদের মধ্যে ভুল ভ্রান্তি সৃষ্টি হয়েছে। আমি সেই ভুল ভ্রান্তির নিবারণ করতে চাই। অবশ্যই মহারাজ, আপনার যেটা জিজ্ঞেস করার নিঃসন্দেহে জিজ্ঞেস করতে পারেন। আমি এটা জানতে চাই যে আপনারা বা আপনাদের মধ্যে যে কেউ তেনালিরামকে কবে থেকে চেনেন? মহারাজ, আমরা 5 জন পাটালিপুত্রের বাসিন্দা, আর গত মাসেই বিজয়নগরে কাজের উদ্দেশ্যে এসেছিলাম। আমরা তেনালিরাম মহাশয়কে 3 দিন আগে প্রথমবার দেখেছিলাম। তার আগে আমরা ইনার নাম পর্যন্ত শুনিনি। তাহলে আপনার পরিচয়টা হলো কি করে? মহারাজ, এটা একটা অদ্ভুত পরিস্থিতি ছিল। আচ্ছা। হ্যাঁ মহারাজ, আমরা 5 জন মুখ্য মন্দিরের নির্মাণের কাজ করছিলাম। আমি রাজমিস্ত্রি আর এরা আমার সহায়ক লেবার। হঠাৎ করে আমি দেখি যে একজন ব্যক্তি আমাদের অদ্ভুতভাবে দেখছে। তিনি ওখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলেন। এর মধ্যে আমরা খাবার খেলাম, আর যখন আমরা খাবার খাচ্ছিলাম হঠাৎ আমি দেখি যে তিনি আমাদের পেছনেই দাঁড়িয়ে আছেন। এটা আমার অসভ্যতামি লাগলো, কারণ মহারাজ আমরা পেঁয়াজ আর লবণ দিয়ে রুটি খাচ্ছিলাম, আর আমার গরিব অবস্থা থেকে পর্দা উঠে গিয়েছিল। তারপর কি হলো? তো মহারাজ সেই ব্যক্তি জিজ্ঞাসা করলো যে আমাদের মধ্যে কে কে একসাথে কতটি সোনার মোহর দেখেছে। মহারাজ, আমি তাকে বললাম যে আমি ছাড়া কেউ কোনোদিন 3টে সোনার মুদ্রাও একসাথে দেখিনি, আর আমিও আমার দাদুর কাছে 3টি সোনার মোহর দেখেছিলাম। আচ্ছা। ব্যাস, তখনই তিনি আমাদের নাম লিখে নিয়েছিলেন, আর আমরা তখন ওনাকে বলে ফেলেছিলাম যে আমরা ওই মন্দিরেই থাকি। আর মহারাজ, আর পরের দিনই মহামন্ত্রী আমাদের ডেকে পাঠালেন, আর যখন আমরা দরবারে আসলাম তখন আমরা জানতে পারলাম যে সেই ব্যক্তি তেনালিরাম মহাশয় ছিলেন। হ্যাঁ, আমি সব বুঝতে পারলাম। শুধু এটাই জানার জন্য আপনাদেরকে কষ্ট দিয়েছি। মহামন্ত্রী মশাই, এই 5 জনকে তাদের উচিত মতো উপহার দিয়ে বিদায় করুন। ধন্যবাদ মহারাজ, প্রণাম।
তেনালিরাম, তুমি নিজের সাথে কত স্বর্ণ মুদ্রা নিয়ে এসেছিলে? আগে 5টি। তুমি কি করে জানলে যে সেটাই পর্যাপ্ত হবে? মহারাজ, এই 5 জনের কেউই 1 মাসে 2টো স্বর্ণ মুদ্রার থেকে বেশি আয় করতে পারে না। সুতরাং এরা আমার উপর 5 স্বর্ণ মুদ্রার থেকে বেশি জরিমানা আরোপ করতেই পারবে না। তেনালিরাম, আজকে আমি জানতে পারলাম যে শুধু তুমি বুদ্ধিমানই নয়, তুমি মানুষের ভাবনাকেও ভালো মতো বুঝতে পারো। কিন্তু মহারাজ, তাতে কী বা লাভ? আমার স্বর্ণ মুদ্রার ঘাটতি তো হয়েই গেল। তেনালি, এই নাও, এবার তো তোমার ক্ষতি পূরণ হলো। আজ্ঞে মহারাজ, এবার তো আমি গঙ্গাসাগরে যাব। কি? রক্ষামন্ত্রী মহাশয়, এর তো সব পুরস্কার একদিন আমি বের করব। এই বলে দিলাম। এক ভালো বিচারকের ধর্ম ন্যায়ের ধারা রাখু কটলু, বুঝে নিক সত্য মিথ্যার মর্ম, প্রত্যেককে দিক অধিকার সমান, রায় হোক নিরপেক্ষ সঠিক, না থাকুক কোনো পক্ষপাত। ধৈর্য ধরে শুনুক সব কথা, তদন্ত করে খুঁজে নিক প্রমাণ, আইনের জ্ঞান থাকুক মৃদু, না থাকুক কোনো প্রতারণা, সমাজে ন্যায়ের আলো জ্বালাক, সত্যের পথ দেখাক, দুর্নীতির পথ থেকে সরে সততার পথ নিক ধরে, দয়া করুণা বোঝা পড়ার ছাপ, ভালো বিচারকের এটাই রূপ। ন্যায়ের আসনের মর্যাদা বাড়াক, এক ভালো বিচারকের ধর্ম পালন করুক। প্রত্যেককে দিক দিককে দিক অধিকার সমান, রায় হোক নিরপেক্ষ সঠিক, না থাকুক কোনো পক্ষপাত, ধৈর্য ধরে শুনুক সব কথা, তদন্ত করে খুঁজে নিক প্রমাণ, আইনের জ্ঞান থাকুক মৃদু, না থাকুক কোনো প্রতারণা, সমাজে ন্যায়ের আলো জ্বালাক, সত্যের পথ দেখাক, সমাজে ন্যায়ের আলো জ্বালাক, সত্যের পথ দেখাক, দুর্নীতির পথ থেকে সরে সততার পথ নিক ধরে, দয়া করুণা বোঝা পড়ার ছাপ, ভালো বিচারকের এটাই রূপ। ন্যায়ের আসনের মর্যাদা বাড়াক, এক ভালো বিচারকের ধর্ম পালন